বন্ধুরা, আপনি যদি হোমিওপ্যাথি চিকিৎসা শিখে থাকেন বা চর্চা করে থাকেন তাহলে মায়াজম শব্দটা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ বন্ধুরা, এই মায়াজম আসলে কি, কয়টি মায়াজম আছে, রোগী দেখলে কিভাবে বুঝবেন কোন মায়াজম সেই রোগীর শরীরের মধ্যে বিদ্যমান বা কাজ করছে। আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় পুরো বিষয়টি পরিষ্কার করে দেবো আপনাদের সামনে। কারণ আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসা চর্চা করি বা শিখছি বা করছি, এই মায়াজম শব্দটির সঙ্গে মায়াজম কি এবং কয় প্রকার মায়াজম আছে, মায়াজম চিনব কীভাবে, এগুলো যদি সঠিকভাবে আয়ত্ত না করতে পারি তাহলে হোমিওপ্যাথিকে কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে পারবো না। অতএব সুন্দরভাবে হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যেতে গেলে মায়াজমটাকেও চিনতে হবে। কারণ মায়াজম হলো কঠিন বা পুরনো রোগের বা দীর্ঘস্থায়ী রোগের একটা বীজ বলতে গেলেই চলে। আসুন বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল, আর গ্রামীণ হোমি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সবিস্তারে আলোচনা করব মায়াজম সম্পর্কে। চলো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা আলোচনা করব আজকের বিষয়, যেটা হচ্ছে মায়াজম কি। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার বিখ্যাত গ্রন্থ দি ক্রনিক ডিজিজের মধ্যে মায়াজম তত্ত্বটা ব্যাখ্যা করেছিলেন। হ্যানিম্যান বলেন, অনেক দীর্ঘস্থায়ী রোগের মূল কারণ শরীরের ভেতরে লুকিয়ে থাকা একটা গভীর রোগ প্রবণতা বা বিষাক্ত প্রবণতাকে বলা হয় মায়াজম। অর্থাৎ শরীরের ভিতরে লুকিয়ে থাকা দীর্ঘস্থায়ী রোগের মূল প্রবণতাকে বলা হয় মায়াজম। কয়টি প্রধান মায়াজম আছে? হোমিওপ্যাথিতে প্রধান 3টি মায়াজম আছে। একটা হচ্ছে শরিক মায়াজম, একটা হচ্ছে সাইকোসিস মায়াজম, আর একটা হচ্ছে সিফিলিটিক মায়াজম। বন্ধুরা, এই মায়াজম লক্ষণের সিদ্ধান্ত নেওয়ার আগে শুধুমাত্র সামান্য বিষয় দেখে এই মায়াজমের মধ্যে ফেলবেন না। অবশ্যই করে আমাদের শরীরের মধ্যে মিশ্র মায়াজম, অর্থাৎ একটা মায়াজম নিয়ে কিন্তু শরীরে রোগ প্রবণতা কঠিন অবস্থায় আসে না, একসঙ্গে 2-3টি মায়াজমও থাকতে পারে। কিন্তু তার মধ্যে কোনটা বেশি সেটা আমাদেরকে কিন্তু গুরুত্ব দিয়ে সেটা সিদ্ধান্ত নিতে হবে। তবে কিন্তু ওষুধ সিলেকশন বা ওষুধ নির্বাচন করা সহজ হবে। এই মায়াজম আমাদেরকে ধরতে গেলে প্রথমে লক্ষণ, তারপরে মানসিক অবস্থা, তারপর পারিবারিক ইতিহাস, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু প্রথমে 1 নম্বর যে শরিক মায়াজম, সেই শরিক মায়াজমের চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ কীভাবে চিনব যে এটা শরিক মায়াজমের মধ্যে বা এখন বর্তমানে সেই রোগীর মধ্যে শরিক মায়াজম কাজ করছে। তো বন্ধুরা, এখানে আমি লিখে নিয়েছি যে সোরা মায়াজম, যাকে বলা হয় শরিক মায়াজম, যাই হোক, তারপরে সাইকোসিস মায়াজম, তারপরে সিফিলিটিক মায়াজম। বন্ধুরা, এই যে সোরা মায়াজম, যাকে বলা হয় শরিক মায়াজম, সেই মায়াজম সবথেকে প্রাচীন এবং সাধারণ মায়াজম, সবথেকে প্রাচীন ও সাধারণ মায়াজম। এর যে মূল চারিত্রিক বৈশিষ্ট্য কি? শরীরে ফাঙ্গাল ইনফেকশন সৃষ্টি করে, ধ্বংসাত্ম কিন্তু কম, অর্থাৎ চর্মরোগ উৎপন্ন করে। প্রধান লক্ষণ যেমন চুলকানি, শুষ্ক চামড়া, একজিমা, এটাও চর্মরোগ, অস্থিরতা, শরীরের মধ্যে একটা অস্থিরতা প্রকাশ, দারিদ্রতা বা অভাবের ভয়, তার সবসময় একটা অভাব আর দারিদ্রতার ভয় থাকে। আমার মনে হয় কোনোদিন উন্নতি হবে না, আমার মনে হয় এটা ধ্বংস হয়ে যেতে পারে, আমার মনে হয় অর্থ অভাব আসতে পারে, আমার শরীরে যদি একটা রোগ আসে মনে হয় যেন আমার অনেক অর্থ ডাক্তারের কাছে ব্যয় হয়ে যাবে, হয়তো সারবে না, প্রচুর অর্থ চলে যেতে পারে। এই যে দারিদ্রতা এবং অভাবের একটা ভয় থাকে, তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু শরিক মায়াজমের মধ্যে পড়ে। মানসিক লক্ষণ কেমন? সবসময় চিন্তা, অর্থ নাশের চিন্তা, অর্থ চলে যাওয়ার চিন্তা, ক্ষতি হয়ে যাওয়ার চিন্তা, ভবিষ্যৎ নিয়ে ভয়। ওই যে বললাম, আমার মনে হয় এই রোগটা সারবে না, ডাক্তারের কাছে গেলে মনে হয় অনেক পয়সা চলে যেতে পারে, আমি এই চাষটা করছি মনে হয় আমার ক্ষতি হয়ে যেতে পারে, লাভ আমি মনে হয় করতে পারবো না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, আত্মবিশ্বাসের অভাব। যে মানুষের আত্মবিশ্বাসের অভাব থাকে সে তো অবশ্যই করে তার বেশি চিন্তা হবে, না আমার মনে হয় এই রোগটা সারবে না, আরও মনে হয় পয়সা চলে যেতে পারে। একবার যদি একটা ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে আসে, আবার যদি দ্বিতীয় দিন যেতে হয়, এই রোগটা সারবে তো, আজকে মনে হয় অনেক টাকা চলে যাবে, এই ডাক্তার মনে হয় পারবে না, এই রোগটা মনে হয় সারবে না। এই যে তার আগাম ভবিষ্যৎ নিয়ে চিন্তা, ভয়, এইরকম রোগী কিন্তু শরিক মায়াজমের মধ্যেই পড়ে। এবার আসি সাইকোসিস মায়াজম। এটি একটি বৃদ্ধি বা অতি সঞ্চয় মায়াজম।
বৃদ্ধি বা অতি সঞ্চয় মায়াজম, যেমন এখানে অতিরিক্ত বৃদ্ধি বা জমাট বাঁধা প্রবণতা। অতি বৃদ্ধি মানে কি, একটা স্বাভাবিকের থেকে অতি বৃদ্ধি মানে উঁচু হয়ে থাকা, জমাট বাঁধা। যে কোনো জায়গায় উঁচু হলে তাকে বলা হয় জমাট বাঁধা, জমাট বাঁধছে, সে রসে হোক বা কোনো কিছু মাংসের পিণ্ড হোক, এরকম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান চরিত্রগত লক্ষণ কি, আঁচিল। শরীরের মধ্যে যখন আঁচিল হয় তা স্বাভাবিকের থেকে অনেকটা উঁচু হয়, যেটা হওয়া উচিত নয় শরীরের মধ্যে, সেটা গাঁট বাঁধতে থাকে, উঁচু হতে থাকে। মাংসের বৃদ্ধি, কোনো জায়গায় টিউমার, মাংসের বৃদ্ধি। জল জমা, কোনো জায়গায় রস জল জমে গিয়ে সেখানে ফুলে ওঠা, মানে অতি সঞ্চয়। আমাদের শরীরে কোথাও তো জল জমা উচিত নয়, কিন্তু সেখানে জল জমে গেল। অতিবৃদ্ধি, গাঁট ফোলা, গাঁট ফোলা, কোথাও বাত ব্যথাজনিত কারণে ফুলে ওঠা, কোনো জায়গায় টিউমারজনিত কারণে ফুলে ওঠা, কোনো জায়গায় গাঁট বেঁধে যাওয়া মানে শক্ত টাইপের টিউমারের মতো হয়ে ফুলে ওঠা। তাহলে অতি সঞ্চয়, যেটা হওয়া উচিত নয় সেটা অতিরিক্তভাবে সঞ্চয় হয়ে ফুলে ওঠা, অতিবৃদ্ধি। দেখতে পেলাম আমরা। তাহলে সেই প্রকার রোগী সাইকোসিস মায়াজমের মধ্যে পড়ে, যার মানসিক লক্ষণ গোপনীয়তা স্বভাব, অপরাধবোধ এবং সন্দেহপ্রবণ। যেমন রোগটাকে গোপন রাখার চেষ্টা করে, আমার আঁচিলটা হয়েছে লুকোনোর চেষ্টা করে, এবং সেই ব্যক্তি সন্দেহপ্রবণ ব্যক্তি হয়, বাড়ির কাউকে বিশ্বাস করে না, সন্দেহ করে, নিজের আপনজনকে পর্যন্ত বিশ্বাস করে না। তারপরে এই যে অপরাধবোধ, অপরাধবোধ বলতে সবসময় মনে করে আমি মনে কোনো একটা অপরাধ করেছি, আর সেই অপরাধের এই প্রতিফল, মাংসবিন্দু হয়ে যাচ্ছে, ওভারগ্রোথ হয়ে যাচ্ছে, টিউমার তৈরি হচ্ছে, কেন একটা হচ্ছে, সবসময় অপরাধ বোধ মনে করে, মানে নিজেকে মনে করে যে আমি অপরাধ করেছি। আচ্ছা, সিফিলিটিক মায়াজম, এটা একটি ধ্বংসাত্মক মায়াজম। এখানে শরীরে সবসময় যেন ধ্বংসক্ষয় এবং বিকৃতির ইতিহাস পাওয়া যায়, ধ্বংসক্ষয় এবং বিকৃতির ইতিহাস পাওয়া যায়। যেমন প্রধান চরিত্রগত লক্ষণ কি, হাড় ক্ষয়ে যাওয়া। প্রধান চরিত্রগত লক্ষণ হচ্ছে কোনো জায়গায় হাড় ক্ষয়ে গেছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ইতিহাস পাচ্ছি। আলসার, পাকস্থলী হোক, লিভার হোক, সেখানে কোনো ক্ষত সৃষ্টি হলো, আলসার, ঘা সৃষ্টি হলো। ক্যান্সার, টিস্যু ধ্বংস। জন্মগত বিকৃতি, জন্মগত বিকৃতি মানে পরিবারের ধ্বংসের ইতিহাস আছে, পরিবারের জিনগত বৈশিষ্ট্যজনিত কারণে জন্মগতভাবে বিকৃতি, পা বিকলাঙ্গ, বাঁকা, ঢেকা, কুঁজো, চোখ কানা, মুখ বেঁকে যাওয়া, পঙ্গু যাকে বলা হয়, এইরকম ধরনের যে জন্মগত বিকৃতি, এটা যদি দেখে থাকেন তাহলে সেই সব রোগীগুলো কিন্তু ধ্বংসাত্মক, অর্থাৎ সিফিলিটিক মায়াজমের মধ্যেই পড়ে। আপনাদের শরীরের মধ্যে সামান্য একটা ইনফেকশন এমন একটা গভীরভাবে ক্রিয়া প্রকাশ করলো, ক্ষত সৃষ্টি হলো, যে সেখানে একটা অঙ্গকে কেটে দিতে হয়েছে, ডাক্তারবাবু বাধ্য হয়ে কাটতে বাধ্য হয়েছেন, কিন্তু সেখান থেকে আরও কিন্তু ধ্বংস ছড়িয়ে যাচ্ছে, রস বন্ধ হচ্ছে না, অনেক দিন পর্যন্ত আপনি এই প্রকার রোগে ভুগছেন। এটাই হচ্ছে সিফিলিটিক মায়াজমের মধ্যেই পড়ে। মানসিক লক্ষণ কেমন, আত্মহত্যার চিন্তা, আত্মহত্যার চিন্তা, আমার মনে হয় এই রোগটা সারবে না, আমার টাকা সব ধ্বংস হয়ে যাবে, তার থেকে আমি আত্মহত্যা করিনি। সব সময়ের জন্য তার একটা ধ্বংসের কথা ভাবে সে, আবার ধ্বংস কাউকে করতে চায়, দেখলেই তাকে মেরে ফেলবো, ও আমার এত বড় ক্ষতি করলো, ওকে মেরে ফেলবো আমি। নিজে ধ্বংস হতে চায়, আবার ধ্বংস করতে চায়। হতাশা, হতাশা, আমার এই রোগটা সারবে না, আমার পাটা খুলে দিতে হলো, এতদিন পুঁজ জন্মে যাচ্ছে, পুঁজ ঝরে যাচ্ছে, তো ভালো হচ্ছে না, হতাশা। আবার ধ্বংসাত্মক প্রবণতা, একটার পর একটা রোগ লেগে আছে, পাটা খোলা কেটে দেওয়া হলো, যতটা খারাপ ছিল কেটে দেওয়া হলো, তবু পচন রোধ করা যাচ্ছে না। তাহলে এই প্রকৃত রোগীগণ কিন্তু সিফিলিটিক মায়াজমের মধ্যেই পড়ে। তাহলে বন্ধুরা, কত সহজে আমরা এই মায়াজম চিনতে পারলাম। আপনারা যারা হোমিওপ্যাথি শিখছেন, চর্চা করছেন, অবশ্যই করে এই মায়াজমগুলোকে চেনার চেষ্টা করবেন। দরকার হলে এই ভিডিওগুলোকে বারবার দেখার চেষ্টা করুন, অবশ্যই করে বুঝতে পারবেন। কোনো কঠিন বিষয় নয়, খুব সহজভাবে আজকে বোঝানো হলো। যারা আমার বন্ধু ছাত্র রয়েছেন এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন, সবাইকে অনুরোধ, হোমিওপ্যাথি বাড়িতে বসে চর্চা করছেন, আপনি চিকিৎসা নাই বা করুন, যদি বাড়িতে বসে এই শিক্ষামূলক ভিডিওগুলোকে আয়ত্ত করতে পারেন, আপনারই একদিন কাজে লেগে যাবে। যাই হোক, যদি আপনাদের ভালো মনে হয় এই ভিডিওগুলোকে দেখবেন,
প্রত্যেকটা শিক্ষামূলক ভিডিও খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি আমাদের সামান্য জ্ঞান অনুযায়ী। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই খুব ভালো লাগলে একটা লাইক করবেন। লাইক করলে ইচ্ছা শক্তি বাড়ে। সকলে খুব ভালো থাকুন। সবার শুভমঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।